ওকে, আমরা বল চ্যাপ্টারটা পড়তেছিলাম, বলের কিছু পড়ছিলাম, আই মিন টাইপগুলো পড়ছিলাম, মেবি সাম্য বল অসাম্য বল, এটা দিয়ে শেষ করছিলাম। তো আজকে আমরা এই বল চ্যাপ্টারের পরের অংশটায় যাব। আমি বই প্লাস নোট দুইটাই মিলিয়ে বলবো। তোরা নোটে তো বলছি যে এটা নোটটা অনেক শর্ট করে করা, সো এক্সট্রা কিছু তোরা অ্যাড করতে চাইলে এই ক্লাসের কথাগুলো থেকেও অ্যাড করে নিতে পারবি। আচ্ছা, আমি একটু বইয়ের পেজ নাম্বারটাও বলি। ওকে, বইয়ে হচ্ছে, আচ্ছা বইয়ে সব কিছু একটু এলোমেলোভাবে দেওয়া, আমি আমার মতো করে পড়াই। আচ্ছা, মানে বই ধরতে গেলে কোনটারে আগে বলবো কোনটারে পরে বলবো বুঝতে পারি না, আমি আমার মতো করেই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, তো আসি আমরা নিউটনের তিনটা সূত্র আছে। এই নিউটনের এই আমরা যেমন গতির কয়েকটা সূত্র পড়ছিলাম, ওরকম বলের ক্ষেত্রেও নিউটনের তিনটা সূত্র আছে। তো এই প্রথম সূত্র হচ্ছে নিউটনের যে প্রথম সূত্রটা, তো আমি নিউটনের সূত্র বলতেছি। তো এই সূত্রগুলা বইয়ের মধ্যেও আছে আর গাইডগুলোতেও পাবি। ও প্রথম সূত্র যেটা বলছে, প্রথম সূত্রটাও বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, কোনো একটা বস্তুর উপরে বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করি, তাহলে সেই বস্তুটা চিরকাল স্থিরই থাকবে। আর যদি সেটা একটা গতিশীল বস্তু হয়, তার উপরে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, ও চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের কথা। এ সাদিয়া, কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। সো তাইলে এই খুব নর্মাল কথা, আমরা জড়তা বলার সময় এটা বলছিলাম যে একটা বস্তু যেভাবে আছে সে সেভাবেই থাকার চেষ্টা করবে। স্থির বস্তু যতক্ষণ না বাইরে থেকে কোনো বল দিব সে ওরকমই থাকবে। আর একটা বস্তু গতিতে চলতেছে, আমরা এখন চিন্তা করতেছি এখানে ঘর্ষণ বলও নাই, ওয়ালাইকুম আসসালাম, মানে বাইরের কোনো বলই নাই। তো একটা বস্তু গতিতে আছে, তার উপরে বাইরের কোনো বল না দিলে সেই বস্তুটা চিরকাল ওই গতিতে সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। সো এইটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আমি কিন্তু সূত্রটা লিখলাম না, সূত্রটা বইয়ে পাবি বলছি, সো আর লিখতেছি না। তো এই সূত্রটা দিয়ে আমরা একটা জিনিসের আইডিয়া পাই, সেটা হচ্ছে জড়তা। যে জড়তাটা আমরা আগেই পড়ে আসছি, জড়তাটা ছিল কি, যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাটা বজায় রাখতে চাওয়ার যে তার প্রবণতা, সেটাকেই তার জড়তা বলছিলাম। সো আমার এই নোটের মধ্যেই পয়েন্টটা লেখা আছে যে নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়। আর আমরা বল, যে কারণটা কোনো একটা বস্তুর জড়তাকে পরিবর্তন করতে চায়, মানে বস্তু যে অবস্থায় আছে, মানে স্থির বস্তু স্থির অবস্থায় আছে, এটাকে আমি পরিবর্তন করতে হলে কি করা লাগবে? বাইরে থেকে একটা ধাক্কা দেওয়া লাগবে, বা এরকম একটা কিছু দেওয়া লাগবে যার কারণে তার মধ্যে গতি আসবে। সো ওই এরকম একটা কিছু, ওই যেটাকে আমি ধাক্কা বললাম, সেই জিনিসটাই হচ্ছে বল। ওকে, তাইলে আমরা এই প্রথম সূত্র থেকে বলের ধারণা পাচ্ছি যে একটা বস্তুর বল কি, তাইলে বল হচ্ছে এমন একটা কিছু বা এমন একটা কারণ যার কারণে একটা বস্তু স্থির থাকলে সে গতি পাওয়ার চেষ্টা করবে, বা গতিশীল হবে বা গতি পাওয়ার চেষ্টা করবে। আর গতিশীল বস্তু তার হয় গতির দিক পরিবর্তন হবে, অথবা তার গতি হ্রাস বৃদ্ধি হবে, এরকম কিছু একটা হবে। ওকে, আই মিন গতির পরিবর্তন হবে। এইবার আসি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা একটু বলি। দ্বিতীয় সূত্রটা এরকম। তার আগে, এই দ্বিতীয় সূত্রটা বোঝার আগে আমরা একটা টার্ম বুঝে নেব একটু, সেটা হচ্ছে ভরবেগ। অবশ্যই ভরবেগ কথাটা আমরা বোরের মডেল পড়ার সময় একটু ছোট করে বলে আসছিলাম। তো এই নামের মধ্যেই সংজ্ঞা আছে, বস্তুর ভর আর বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। মানে একটা বস্তুর ভর যদি এম হয় আর বস্তুটার বেগ যদি ভি হয়, তাহলে এম আর ভি এর গুণফলকে আমরা ভরবেগ বলি। এটাকে আমরা নর্মালি পি দিয়ে দেখাই। ওকে, পি। ভরবেগ আবার দুই টাইপের আছে, ওই বোরের মডেলে বলছিলাম, একটা রৈখিক ভরবেগ আর একটা কৌণিক ভরবেগ। এখন আমরা ওই রৈখিক ভরবেগ নিয়েই কথা বলতেছি। ওকে, তাহলে বস্তুর ভর আর বেগের গুণফলটাকে আমরা ভরবেগ বলি। তো এখন এই জিনিসটা আমাদের কেন দরকার হচ্ছে, একটা বস্তুর গতিতে থাকা অবস্থায় তার এই ভরবেগের ব্যাপারটা, মানে গতিকে এক্সপ্রেস করতে গেলে এই ভরবেগ জিনিসটা খুব দরকারি। মানে একই সাথে তার ভর আর বেগের গুণফল দুইটাই দরকার হয়। মানে ধর, আমি একটা বস্তুর
ভর বেশি বেগ কম এরকম একটা বস্তু, ধর একটা ভারী বস্তু খুব কম বেগে আসতেছে, তাকে থামাইতে আমার যে বল দেওয়া লাগবে, কিন্তু একটা বস্তু খুব ক্ষুদ্র কিন্তু খুব বেশি বেগে আসতেছে, তাকে থামাইতে আমার তার চেয়ে বেশি বল দিতে হইতে পারে। তার মানে একই সাথে আমি একটা বস্তুর উপরে যে বল প্রয়োগ করতে যাব বা একটা বস্তুর গতি বা স্থিতির যে পরিবর্তন করতে যাব, এর সাথে দুইটা জিনিস রিলেটেড, একই সাথে তার ভর, একই সাথে তার বেগ। আমরা যদি একটা কমন উদাহরণ দিই, একটা বড় সড়ো পাথর আমার দিকে গড়ায় আসতেছে, ওকে, তো সেটা খুব ধীরে গড়ায় আসতেছে কিন্তু পাথরের ভর অনেক বেশি, সেটাকে আমি থামাইলাম, ধর মোটামুটি একটা আমার বল দেওয়া লাগলো। কিন্তু একটা গুলি যদি আমার দিকে আসে, সেটাকে যদি আমি থামানোর চেষ্টা করি কোনো একটা বস্তু বা কিছু দিয়ে, অনেক বেশি ফোর্স দিয়ে গুলিটাকে আটকাইতে হবে, গুলি নাইলে ওটা ভেদ করে যাবে। গুলির ভর কিন্তু অনেক কম, সেটা 10 গ্রাম 20 গ্রাম এরকম কিছু, কিন্তু তার বেগ অনেক বেশি। সো তার মানে আমি একটা বস্তুর এই যে স্থির মানে জড়তার যে পরিবর্তন ঘটাইতে যাচ্ছি, সেক্ষেত্রে শুধু তার ভর দিয়ে বলা যাচ্ছে না, আবার শুধু তার বেগ দিয়ে বলা যাচ্ছে না, এই দুইটা একসাথে কাজ করতেছে। তো এই ব্যাপারটাই, এই দুইটাকে আমরা একসাথে এই জন্যই গুণ করে একটা নতুন টার্ম বের করছি, যেটার নাম দিচ্ছি ভরবেগ, যেটা আমাদের এই বলের ব্যাপারগুলোকে বুঝতে আরও সহজ করে দিয়ে দেবে। সো আমরা এভাবে বলতে পারি তাইলে যে একটা বস্তুর উপরে যখন বল প্রয়োগ করতেছি, তখন আমরা বস্তুটার ভরবেগের পরিবর্তন করে দিচ্ছি, ওকে। তার মানে ধর এখন একটা বস্তু স্থির অবস্থায় আছে, তার ধর এই একটা বস্তু, এটা এখন স্থির অবস্থায় আছে, তার মানে তার বেগ হচ্ছে 0 বা আদি বেগ দিলাম, ইউ হচ্ছে 0। তার ভর ধরলাম সে 5 কেজি, হ্যাঁ। তাইলে এখন তার এই দুইটার গুণফল যদি করি, এই যে এম ইউ মানে ভর আর বেগের গুণফল, তাহলে 5 × 0 0 আসবে। তার মানে এখন তার ভরবেগের গুণফল হচ্ছে 0। আচ্ছা, ভরবেগ নিয়ে আরও কথা বলবো, যে ভরবেগের একক কী এগুলা নিয়ে বলবো। আচ্ছা, এখন বলে ফেলি একক কী হবে। এই যে ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এই এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমি এই বস্তুটার উপরে বল প্রয়োগ করলাম, এর ফলে বস্তুটার বেগ হয়ে গেল ভর তো আগেরটাই আছে, এখন ধর তার বেগ হয়ে গেছে ধর 2 মিটার পার সেকেন্ড, ওকে। তাইলে এখন বস্তুটার ভরবেগের গুণফল কত হয়েছে, ভর তো আগেরটাই আছে 5 কেজি ইন্টু 2, তাইলে 10 মিটার পার সেকেন্ড, 10 কেজি মিটার পার সেকেন্ড। তাইলে বল জিনিসটা কি করতেছে, একটা বস্তুর উপরে যখন বল প্রয়োগ করি, তার এই ভরবেগের গুণফলটা চেঞ্জ হয়ে যায়। দেখ, আগে 0 ছিল, এখন এটার গুণফলটা 10 হয়ে গেছে, এরকম চেঞ্জ হবে। বা একটা গতিশীল বস্তু আমার দিকে আসতেছে, তার উপরে বল প্রয়োগ করে আমি তার এই গুণফলটাকে চেঞ্জ করে দিতে পারি, ওকে। আর যদি কোনো কারণে আমি মানে গুণফলটাকে চেঞ্জ না করতে পারি, তাহলে আমরা এক সেন্সে বলতে পারি যে তার উপরে কোনো প্রকার বল প্রয়োগ হয় নাই। তবে সেক্ষেত্রে আবার একটা শর্ত আছে, ওই যে এই ভরবেগ এটাও কিন্তু ভেক্টর রাশি, কারণ ভি বেগের ভেক্টর রাশির কিন্তু আবার মান ঠিক রেখে দিক চেঞ্জ করে দিলেও পরিবর্তন হয়। সো এই ব্যাপারটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। যাই হোক, এখন আমরা ওই কথা আর চিন্তা করতেছি না। তার মানে এখন যদি এই বস্তুটার উপরে বস্তুর আগে এর ভরবেগ ধর এরকম ছিল, আগে এটা 2 ছিল, 5 × 2, এখনও তার 5 এরকম আছে। তার মানে আমি বুঝতেছি এই বস্তুটার উপরে কোনো বল দেওয়া হয় না, এই বস্তুটা ওভাবেই চলতেছে সমবেগে। তার মানে আমরা এই ভরবেগের গুণফলটা দিয়ে বলের আইডিয়া পাচ্ছি, একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে তার ভরবেগের গুণফলটা চেঞ্জ হয়। এটা কি সবাই বুঝতে পারতেছিস? যদি আমরা দেখি যে কোনো একটা বস্তুর ভরবেগের আগে পরে যা আছে, তার মানে বুঝবো এই বস্তুটার উপরে কোনো বল প্রয়োগ করা হয় নাই। আমার এই কথাটাকে বুঝছিস কিনা, বুঝছিস? আচ্ছা, তাহলে এখন নিউটন যে কথাটা বলতেছে দ্বিতীয় সূত্রে বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে একক সময়ে বস্তুর যে পরিমাণ ভরবেগের পরিবর্তন হচ্ছে। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধর আমরা এই যে এই বস্তুটার ভরবেগের পরিবর্তন করলাম, ওই আগে যেটা ছিল 0,
এটা হচ্ছে 0 আর পরে 10 বানাইলাম, হ্যাঁ। তো আর ভরবেগের চেঞ্জ করছি, 10 পরিবর্তন করে ফেলছি, আগে যা ছিল পরে তার চেয়ে 10 বেড়ে গেছে। সো এই যে ভরবেগের পরিবর্তন করলাম, এই পুরো কাহিনীটা ঘটতে আমি এর উপরে আমার বল প্রয়োগ করা লাগছে 2 সেকেন্ড ধরে এরকম, ওকে। তো 2 সেকেন্ড ধরে বল দিছি। তো নিউটন বলতেছে বস্তুর ভরবেগের যে পরিবর্তনের হার মানে কি, সময় দিয়ে ভাগ দেওয়া, একক সময়ে কতখানি পরিবর্তন হয়েছে। তাহলে জিনিসটাকে এভাবে লিখতেছি যে ভরবেগের পরিবর্তনের হার, এই কথাটা লিখতেছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। একটু ধৈর্য রাখ, আস্তে আস্তে বুঝে যাবে, কোনো কঠিন কিছু না। পরিবর্তনের হার, এটা নিউটন বলছে আর কি, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে এই জিনিসটা সমানুপাতিক হবে বলের, এফ বল, ধরে যে এটার উপরে এফ বল প্রয়োগ করছি ওই পর্যন্ত পুরাটা সময় জুড়ে, হ্যাঁ। এইখান থেকে 2 সেকেন্ড ধরে এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করার পরে তার বেগ ওইটাও হয়েছে। তো নিউটনের কথা এইটা যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে কথাটা বলতে কি বোঝাচ্ছে, দেখ আমি এখন যদি যে ধাক্কা দিয়ে তার বলটা এখানে আমি 2 মিটার পার সেকেন্ড বাড়াইছি, আমি যদি বল আরও বাড়াই দিই তার বেগ অবশ্যই আরও বেড়ে যাবে, আরও জোরে ধাক্কা দিলে বেগ আরও বাড়বে। মানে আমি যত বল বাড়াবো বেগের মান তত, মানে ভরবেগের পরিবর্তনটা তত হবে। এখন 10 পরিবর্তন হয়েছে, আমি আরও জোরে ধাক্কা দিলে হয়তো এটা 4 হয়ে যাবে, তখন 5 4 5 20 হয়ে যাবে, এখানে 20 হয়ে যাবে। তার মানে বল বাড়াইলে এই হারটা বাড়তেছে, এখানে কিন্তু হার কথাটা আছে, মানে আমি তো এখানে শুধু ডিফারেন্স দেখাচ্ছি, আমি বুঝাচ্ছি। তাইলে পরিবর্তনের হার দিয়ে কি বোঝায়, পরিবর্তন বলতে কি বোঝায়, পরিবর্তন হচ্ছে শেষে কত হয়েছে আর আগে কত ছিল, এটা হচ্ছে পরিবর্তন। এই যে এইটুকু হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর যখন হার বলছে, হার মানে সময় দিয়ে ভাগ দিব, প্রতি সেকেন্ডে কতখানি পরিবর্তন হয়েছে। সো সেইটাকে আমরা বলতেছি এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো এইটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ওকে। সো এই নিউটনের দ্বিতীয় সূত্র তাইলে আমাদের এটা বলে দিচ্ছে যে বল কি, বল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটাকে আমরা বল বলতে পারি। এখানে আমরা আরেকটু কাজ করব, এই কাজগুলো কিন্তু নোটে লেখা নাই রে, একটু কষ্ট করে তুলে নিবি, ওকে। তো এখন আমরা এই সূত্র থেকে বলকে আমরা অন্যভাবে দেখাইতে পারি, সেটা একটু দেখানোর চেষ্টা করি। আমি এই লাইনটাকে, এগুলো একটু তোরা তুলতে পারিস, এখান থেকে এম কমন নিলাম, এম কমন নিচ্ছি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইজ প্রপোর্শনাল টু এফ, ওকে। তাইলে এইখানে আবার এই যে ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, এটাকে আমরা আবার ত্বরণ বলতাম। তাইলে এইখানে আমি ওই জায়গাটায় এ লিখে দিতে পারি, ইজ প্রপোর্শনাল টু এফ, ওকে। আচ্ছা, তাইলে এইখানে তোরা এটা জানিস কি না বা আগে কখনো শুনছিস কি না, না শুনলে এখন শুনে রাখ। এই সমানুপাতিক কথাটার অর্থ হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, কিন্তু সমান না দুইটা। আমি বোঝানোর চেষ্টা করতেছি, ব্যাপারটা এরকম। ধর আমি 2 নিউটন বল দিলে, এখন ধর 2 নিউটন বল দিচ্ছি, তাতে এখন বস্তুটার যে ধর ওই যে ভরবেগের পরিবর্তন, সেটা হইল এরকম, ধর ওই যে 10 হইল, হ্যাঁ 10 হইলো, এরকম ধরলাম। আমি 4 নিউটন বল দিচ্ছি, তখন বস্তুটার ভরবেগের পরিবর্তন ডাবল হয়ে যাবে। এই যে আগের বার ছিল 10 কেজি মিটার পার সেকেন্ড, পরের বার ধর 20 কেজি মিটার পার সেকেন্ড, এরকম হয়ে গেল। কিন্তু দুইটা কি সমান? দুইটা কিন্তু সমান না। এটা যখন 2 এটা তখন 10, এটা যখন 4 এটা তখন 20, মানে এটা দ্বিগুণ বাড়লে এটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, এটা অর্ধেক করে ফেললে এটা অর্ধেক হয়ে যাবে। তার মানে এই জিনিসটা, এই সাইনটা দিয়ে বোঝায় এরা একটার সাথে আরেকটা সমানভাবে হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু তারা সমান না। এখন দেখ, আমি চাইলে, আমি যদি এই দুইটাকে সমান করতে চাই, তাহলে আমার কি করা লাগবে? এই দুইটাকে যদি সমান করতে চাই, এখানে আমার 5 দিয়ে গুণ দেওয়া লাগবে, এইখানে আমার 5 দিয়ে গুণ দেওয়া লাগবে। মানে একটা কমন মান আছে যেটা দিয়ে গুণ দিলে সবসময় দুই সাইডটা সমান হয়ে যাবে। তো এই কমন মানটাকে আমরা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট বলছি, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি এই এফ এর সাথে এম এটাকে সমান করতে চাই, তাহলে আমার এরকম একটা কমন মান দিয়ে গুণ দেওয়া লাগবে, সেটাকেই আমরা কে দিয়ে লিখতেছি, এবং এই কেটাকে বলতেছি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক আমাদের সামনে এগুলা বারবার আসবে, এরকম জিনিস আমাদের এখন বারবার দেখতে হবে। কে বুঝিস না এই ব্যাপারটা?
কোনো একটা জিনিস যখন একটার সাথে আর একটা এরকম সমানুপাত সম্পর্ক থাকে, তখন সেটাকে যদি আমরা কখনো ইকুয়াল করতে চাই, একটা কমন জিনিস দিয়ে গুণ দিতে হয়। এই যে এখানেও 5, এখানেও 5 দিয়ে গুণ দিলে দুই সাইড সমান হচ্ছে। ওই কমন সংখ্যাটাকে আমরা ধ্রুবক বলতেছি। ধ্রুবক মানে যার মান চেঞ্জ হয় না, এটা তো চেঞ্জ হচ্ছে না, সবসময় 5ই থাকতেছে। সো এখানে ওরকম একটা মান আছে, আমি তো জানি না সেটা কত, তো সেটাকে আমরা এভাবে কে দিয়ে লিখে দিচ্ছি। এই কেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক বলতেছি। নট নেসেসারি যে সবসময় আমার কেই লিখতে হবে, আমি ওটাকে সি লিখতে পারতাম, বা ওই নিউটনের নাম দিয়ে এনও লিখতে পারতাম, অথবা কারো ইচ্ছা হলো না আমি কে এ বি সি ডি লিখবই না, আমি আলিফ বা তাসা লিখবো, সেও তাই লিখতে চারতো, মানে কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট বলে দিতে হবে ওইটা কী। আচ্ছা, এখন আসি, এইবার আমরা তাইলে কেটাকে একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি যে আমরা ওই কেটাকে সরাই দিতে চাই, এবং এরকম জিনিস সামনে আরও আসবে তোদের। আমরা যদি কখনো ওই কে ভ্যানিশ করতে চাই বা কে এর সংজ্ঞা দিতে চাই কেটা কী, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা এক কাজ করি, ওই এককগুলোকে ঠিকঠাক করে ফেলি। তোরা এগুলো তুলিস, কিন্তু কাজে লাগবে, পরে নোটে অ্যাড করে নিস তোদের সুবিধা মতো। এই যে আমরা ধরলাম, আমরা এখন এফকে, যখন এফ ইকুয়ালস টু 1 নিউটন, তখন ধরলাম বলের মান হচ্ছে ভর হচ্ছে 1 কেজি, আর তখন ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তখন এইটাও 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, তখন কে ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে? কে ইকুয়ালস টু 1 হচ্ছে। এখন তুই বলতে পারিস যে ভাইয়া আপনি কেন মানে এরকম 1 বানাইলেন কেন? মানে আমরা ওই কেটাকে ভ্যানিশ করে দিতে চাচ্ছি, এবং এর জন্য কে এর একটা সুন্দর সংজ্ঞা বানাইতে চাচ্ছি। তো কে সুন্দর সংজ্ঞা বানাইতে গিয়ে আমরা কি করতে যাচ্ছি, যে আমরা অ্যাকচুয়ালি ওইটার মানটাকে 1 বানাই দিতে চাচ্ছি। তো 1 করার জন্য আমাকে কি করতে হবে, যে যদি আমি এফকে 1 নিউটন বসাই, তখন মানে আর কি, আর ভরকে যদি 1 কেজি আর ত্বরণকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝাই, তখন কে ইকুয়ালস টু 1 আসতেছে, তখন কে ইকুয়ালস টু 1 হয়। ওকে, আচ্ছা, এবার আসি, তাইলে এখন যদি ওই 1টা ওখানে বসাই দিই, তাহলে সুতরাং কে এর মান আমি 1 বানাই ফেলছি, তাহলে এফ ইকুয়ালস টু আসতেছে এম এ। এটা আমরা একটা সূত্র পাইলাম, এটাই হচ্ছে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল, সেটা আমরা কি দিয়ে বের করতে পারবো? বস্তুটার ভর আর বস্তুটার ত্বরণ। এটা একটা বিখ্যাত সূত্র, এফ ইকুয়ালস টু এম এ, আমাদের বারবার দরকার হবে। এই কোনো একটা বস্তুর ভর আর ত্বরণের গুণফল বস্তুটার উপরে প্রযুক্ত বলের সমান। ওকে, এইটুক নিয়ে কারো কোনো কথা আছে কি না? এইটুক নিয়ে কারো কোনো কথা আছে? যে কোনো কোশ্চেন বলতে পারিস। আচ্ছা, তাহলে এই বাকিরা, এই কবিতা, ফাহমিদা, আচ্ছা এখন আসি, এটা শুধু একটা বস্তুর উপরে না, একাধিক বস্তুর উপরে এই জিনিসটা ক্রিয়া করবে। ওই যে আমরা আগের দিন সাম্য বল অসাম্য বল যেগুলো পড়ে আসছি, তাহলে ওগুলার একটু বলতেছি যে বস্তুটা, এই সূত্রটা আমরা সবসময় এভাবে একটা বলের জন্য না, একাধিক বলও যদি ক্রিয়া করে তারপরেও সেটা সূত্রটা খাটবে। মানে ব্যাপারটা এরকম, ধর একটা বস্তুর উপরে কেউ একজন F1 বলে ধাক্কা দিচ্ছে, F2 বলে ধাক্কা দিচ্ছে, দুইটা বলে ধাক্কা দিচ্ছে এবং একই দিক থেকে। সো এর ফলে বস্তুটা এ ত্বরণে গতিশীল হচ্ছে এবং বস্তুটার ভর হচ্ছে m। তাহলে বস্তুটার উপরে দুইটা বল আছে, তাহলে এখন যদি এই সূত্রটা লিখতে চাই, তাহলে এরকম হবে, এই F1 প্লাস F2, ওই দুইটা বল মিলে, মানে মোট বল মিলে m a, এরকম হবে। ওকে, আবার যদি এরকম হয়, এইদিকে F1 বল ক্রিয়া করতেছে, এইদিকে F2, মানে দুইটা বিপরীত দিকে, একটা বড় আর একটা ছোট, এরকম কিছু। হ্যাঁ, ধরলাম ওই F2 ছোট, F1 বড়, তাতে বস্তুটা ওইদিকে গতিশীল হয়েছে। ওইদিকে গতিশীল হয়েছে কারণ F2টা ছোট, এই জন্যই F1 ধাক্কা দিয়ে ওইদিকে নিয়ে যেতে পারছে এবং বস্তুর ভর m। এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে, বস্তুটার উপরে মোট বল কত, ধরে আমি যদি ধরি এটা 5 নিউটন, এইটা 2 নিউটন, তাহলে মোট বল কত? 5 ওইদিকে ক্রিয়া করতেছে, 2 এইদিকে ক্রিয়া করতেছে, মানে বিয়োগ করতে হবে। মানে এরকম হবে এই ক্ষেত্রে, F1 মাইনাস F2 ইকুয়ালস টু m a, সূত্রটা এরকম দাঁড়াবে। ওকে, আচ্ছা, তার মানে ওই যে
মোট বল বস্তুর আর, তার মানে আমরা যাই করতেছি সবসময় যে এরকমই হবে, আরও নানাভাবে বল থাকতে পারে। একটা বস্তুর উপরে যতগুলো বলে আসুক, আমরা এই সূত্রটাকে তাইলে একাধিক বলের জন্য সূত্রটাকে কিভাবে লিখতে পারি, এভাবে লিখব, এই যে এই সাইনটা দিব, সামেশন। সামেশন এটা আমরা ওই সাম্য বল অসাম্য বলে বলছিলাম, সামেশন এফ ইকুয়ালস টু এম এ। তার মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপরে যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল, এই যোগফল বলতে বোঝাচ্ছি এইটাকে নিট বলা হয়। নিট মানে হচ্ছে কাটাকাটি করে যা থাকে, কখনো হইতে পারে দুইটা যোগ, কখনো হইতে পারে একটা প্লাস আর একটা মাইনাস, কারণ বিপরীত দিক থেকে। সহজ কথায় সবগুলা বল মিলে মোট যে ইফেক্টটা হয় সেইটা এই সাইনটা দিয়ে বোঝায়। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি না? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে এবার আমরা চলে যাচ্ছি নিউটন 3 নাম্বার সূত্রে কি বলছে সেটা। আচ্ছা, তার আগে আরেকটা ব্যাপার, যে আমরা তাইলে প্রথম সূত্রটা কী ছিল? প্রথম সূত্রে নিউটন এটা বলছিল একটা স্থির বস্তু সবসময় স্থির থাকবে যদি আমি বাইরে থেকে কোনো বল না দিই, গতিশীল বস্তু সবসময় গতিতে চলতে থাকবে যদি আমি বাইরে থেকে বল না দিই, এটা বলছিল। সেকেন্ডটায় ও কী বললো? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলে গেছি, ও তারপরে আরেকটু কথা বলছে, সেটা হচ্ছে প্রথমে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ওকে। এবং তার সাথে এটা যোগ করছে যে এই ভরবেগের যে পরিবর্তনের দিকটা সেটা হচ্ছে, আচ্ছা ওই বলের দিকের সাথে, মানে কথাটা এরকম যে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের দিকটাও ওই দিকে, কারণ ভরবেগের পরিবর্তন, ভরবেগ একটা ভেক্টর রাশি ছিল। আবারও বলতেছি, এই যে পি ইকুয়ালস টু যে এম ভি লিখছিলাম, ভি একটা কিন্তু ভেক্টর রাশি, তাইলে এই পিও একটা ভেক্টর রাশি হবে, তার মানে তার দিক আছে। তাইলে বস্তুর ভরবেগের পরিবর্তন বা পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এইটুকু বললাম। এখন তাইলে ওই ভরবেগের পরিবর্তনের দিকটা কোন দিকে হবে? পরের কথাটায় ও এটা বলছে যে এবং ভরবেগের পরিবর্তনের যে দিকটা সেটা হবে প্রযুক্ত বলের দিকে, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনের দিকটা ওই দিকেই হবে। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে আবার তো আমরা এদিকেই পাইছি, এই যে এফ ইকুয়ালস টু আবার এম এ পাইছি, এখানেও কিন্তু এ হচ্ছে ত্বরণ, তার মানে ত্বরণ যেদিকে ত্বরণের দিক সেই দিকেই বলের দিক। সো বলের দিক আর ভরবেগের পরিবর্তনের দিক বা ওই ত্বরণের দিক সবসময় একই দিক বরাবর হবে। এই যে বল এদিকে দিছি, ত্বরণটা ওইদিকে হয়েছে। এখানে বল কিন্তু দুইটা ছিল, কিন্তু কাটাকাটি যাওয়ার পরে যে বলটা ছিল এই যে 5 - 2 3 নিউটন, এটা কিন্তু এই দিক থেকে আসতেছে, এই জন্যই ওই দিকে গেছে। ওকে, এইটুকু একটা এক্সট্রা কথা ছিল। ওকে, এইবার থার্ড না, এইখান থেকে আর একটা অনুসিদ্ধান্ত লিখব। আমি যেগুলো বলতেছি এগুলো তোরা ইসের মধ্যে পুরাতন বই যদি থাকে, পুরাতন বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, আর তা না থাকলেও কোনো সমস্যা নাই। এখন বাজারে যেসব গাইড টাইড আছে বা টেস্ট পেপার আছে, ওগুলার ক নাম্বারের যে কোশ্চেনগুলো দেওয়া ওগুলোর মধ্যে এগুলো পেয়ে যাবে। দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটাকে প্রুফ করতে পারি। দ্বিতীয় সূত্রটা আমরা কি পাইলাম এইমাত্র? এফ ইকুয়ালস টু এম এ, এইটা। তো নিউটন কি বলছিল? প্রথম সূত্রে বলছিল বাইরের কোনো বল প্রয়োগ করা না হইলে, মানে এফ যদি শূন্য হয়, তাহলে আমরা সেটা করতেছি। দ্বিতীয় সূত্র থেকে আমরা এখন যেটা করতে যাচ্ছি, দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন। এই বিরক্ত লাগলে বলিস প্রতিপাদন। যদি নিউটন বলছে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, মানে যদি এফ ইকুয়ালস শূন্য হয়, যদি এফ ইকুয়ালস টু শূন্য হয় তাহলে আমি এই যে এফের জায়গায় শূন্য বসাই দিই, তবে এম এ ইকুয়ালস টু শূন্য আসতেছে। ওকে, তো এখন তার মানে ভর আর ত্বরণের গুণফল মিলে শূন্য হচ্ছে। তো এখন কিন্তু একটা বস্তুর ভর তো কখনোই শূন্য হচ্ছে না, ভর তো কখনোই জিরো হইতে পারে না। তাইলে ভর জিরো হবে না, এই দুইটার গুণফলের মধ্যে ভর জিরো হইতে পারবে না। তাহলে একটা দুইটা জিনিসকে গুণ করে আমার জিরো আনতে হইলে একটা যদি শূন্য না হয় আরেকটা অবশ্যই শূন্য, কিন্তু এম নট ইকুয়ালস টু জিরো, তাই অবশ্যই বা তাই এ ইকুয়ালস টু জিরো হওয়া লাগবে। ওকে,
এ ইকুয়ালস টু 0 হইতে হবে, নাইলে এই পুরা গুণফলটা কিন্তু শূন্য আসবে না। তাইলে এখন কি দাঁড়াইলো? তাইলে কি আমি প্রথম সূত্রটা পাইলাম? পাইছি। কিভাবে পাইছি দেখ, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে, মানে এফ যদি শূন্য না হয়, আচ্ছা বুসরা বলছে প্রতিপাদন মানে কি? প্রতিপাদন মানে জাজ করা, মানে এইটা থেকে ওইটাকে আনার চেষ্টা করতেছি। ওকে, একটা থেকে আরেকটাকে আনার চেষ্টা করতেছি। বুঝছিস কি বুসরা? আচ্ছা, তাইলে আমরা এই যখন বল শূন্য হয় তখন ত্বরণ শূন্য হয়। এর মানে কি? বস্তুটার কোনো গতি নাই। ত্বরণ শূন্য হওয়া মানে বস্তুটার কোনো গতি নেই, সেভাবেই আছে। এখন ত্বরণ শূন্য হওয়াকে কিন্তু আমরা দুইভাবে বলতে পারি। দুইভাবে কীভাবে বলতে পারি? একটা বস্তু স্থির অবস্থায় আছে, একটা বস্তু স্থির অবস্থায় আছে, তার বেগ শূন্য, ভি শূন্য, তখনও বলবো তার ত্বরণ নাই, শূন্য। আবার কিন্তু ত্বরণ নাই এই কথাটা কিন্তু আরেক জায়গায় ছিল, সমবেগ। মনে পড়ে কিনা? একটা বস্তুর বেগ সেম আছে, যে আগেও যে বেগ পরেও সেই বেগ, একই বেগ আছে। তার মানে এই ক্ষেত্রেও কিন্তু ত্বরণ শূন্য, এই ক্ষেত্রে ত্বরণ শূন্য, এই ক্ষেত্রে যখন স্থির অবস্থায় তখনও ত্বরণ শূন্য। তার মানে ওই যে নিউটন বলছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এই যে এই কথাটা এসে গেল, এ ইকুয়ালস টু 0, বাইরের কোনো বল দেই নাই, এ ইকুয়ালস টু 0। তার মানে এই যে একটা স্থির বস্তু সবসময় ত্বরণ ছাড়া অবস্থায় স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সবসময় একই গতিতে চলতে থাকবে। এই যে এটাও কথা সত্য। এই দুইটা বস্তুর বেগ, মানে একই বস্তু, কিন্তু একই বস্তু ভি বেগে চলতেছে, ত্বরণ হচ্ছে না, মানে বেগ বাড়তেছে না, কমতেছে না। তার মানে দ্বিতীয় সূত্রটা দিয়ে আমি প্রথম সূত্রটাকে আনতে পারছি। তার মানে এইটাও বোঝায় যে দ্বিতীয় সূত্রটা ঠিক আছে। সবাই কি বুঝছি সেইটুক? আচ্ছা, তাইলে এইবার তার মানে আমাদের দ্বিতীয় সূত্র থেকে আমরা ভরবেগের ওটা জানলাম, যে ভরবেগের পরিবর্তন বা ভরবেগ নিয়ে আইডিয়া পাইলাম। আর একই সাথে আমরা এইখানে ওই দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটাকে প্রতিপাদন করতে পারলাম। আচ্ছা, এইবার আসি 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রে আমি একটু আবার বইয়ে দেখে আসি যে বইয়ে এরপরে কোনো আলোচনা আছে কিনা। ওকে, নাই, আমি ইয়া করতেছি তাইলে। আচ্ছা, ভরবেগের যে একক তো বলছি কেজি মিটার পার সেকেন্ড। আর তাহলে মাত্রাটা কি হবে? ভরবেগের মাত্রা কি হবে? ভর আর বেগ, মানে ভরের মাত্রা ছিল হচ্ছে কেজি। সো ভরকে আমরা, ভরের মাত্রা না, একক কেজি, মানে মাত্রা দেখাইতাম ক্যাপিটাল এম দিয়ে, আর বেগের মাত্রা ছিল এরকম LT ইনভার্স 1। তাহলে এই ভরবেগের মাত্রা সমীকরণটা হবে ML/T ইনভার্স 1। ভরবেগের সংজ্ঞা আসবে এরকম একক, মাত্রা, এগুলো আসতে পারে। আচ্ছা, এবার আসি তৃতীয় সূত্রে কি বলছে। তৃতীয় সূত্রটা তোরা একদম ছোটোবেলা থেকেই মুখে মুখে শুনতেছিস, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, এইটা হচ্ছে তার তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় সূত্র। তো এইখানে আমরা এই ক্রিয়া প্রতিক্রিয়া, এই ওয়ার্ড দুইটা দিয়ে অ্যাকচুয়ালি বলকে ইন্ডিকেট করতেছি, যে আমি একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, সেও আমাকে একটা বল দিবে এবং সেইটা আমার বলের বিপরীত এবং সমান। এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে আমার নিজেরও। তোদের, হ্যাঁ, তোর কোশ্চেনটা শুনি, মনে হয় এটা আমারও কোশ্চেন, বলতো। আচ্ছা, আচ্ছা, তো ওর কোশ্চেন হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে, এই কথাটা যদি নিউটনের প্রথম সূত্রের কথা হয়, তখনও তো অভিকর্ষ বল কাজ করবে। অভিকর্ষ বল যদি কাজ নাই করতো, আমরা তো এই অভিকর্ষ বল সবসময় কাজ করবে এটা ধরে নিয়েই তো বস্তুটাকে ভূমির উপরে রাখছি। ওকে, মানে অভিকর্ষ বলটাকে এই অবস্থায় আমরা বিবেচনায় আনতেছি না। তাইলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বস্তুটার উপরে, সব বস্তুর উপরেই অভিকর্ষ টান আছে বলেই ওখানে আছে, স্থির অবস্থায় আছে। তার মানে সবার উপরে অভিকর্ষ আছে, ওটাকে ধরে নিয়ে আমরা কাজগুলো করতেছি, নাইলে আমরা কোনো সূত্রকেই ব্যাখ্যা করতে পারবো না। তাহলে তো ওরা এখানে থাকবেই না, চলে যাবে উড়ে।
বুঝছিস কি? মানে এই বস্তুটা যে এখানে আছে বা একটা বস্তু রাস্তার উপর দিয়ে চলতেছে, যদি অভিকর্ষ তাকে টেনে নাই ধরে রাখে, সে তো বাতাসে উড়ে হাওয়া হয়ে যাবে। বুঝছিস কি ফাহমিদা? থ্যাঙ্কস, কোশ্চেনটা করার জন্য থ্যাঙ্কস। আবার একই সাথে এখানে ঘর্ষণ বলটাও কিন্তু একটা বল। সো আমরা ধর ওই যে বলতেছি চিরকাল সুষম গতিতে চলতে থাকবে, ওখানে ঘর্ষণ নাই এরকম চিন্তা করতেছি, কারণ ওই ঘর্ষণ তো একটা বলই, যদি তার গতি কমেই গেল। আচ্ছা, হ্যাঁ, তো এবার ওই যে এভরি রিয়াকশন হ্যাজ এ অপোজিট রিয়াকশন অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আর কি, সেটা যদি বলতে চাই যে এই একটা বস্তু ধর, তো এই বস্তুটার উপরে আমি যদি এফ বল প্রয়োগ করি বা F1 বল প্রয়োগ করলাম, এই বস্তুটা আমার উপরে আমি দিছি, ও আমার উপরে আমি ওর উপরে দিছি। আচ্ছা, এটাকে এভাবে বুঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমি ওর উপরে দিছি, সেটা হচ্ছে F1, ওইদিকে বল অনুভব করতেছে। আর ও, আচ্ছা এইখানে ধর ওই পার্সনটাকে আঁকি, ওকে, এই বস্তুটা ওর উপরে F2 বল দিচ্ছে তখন, এবং এই F1 আর F2 একটা আর একটা সমান এবং বিপরীত বোঝানোর জন্য এই যে ভেক্টর সাইন দিই, এই মাইনাস দিয়ে বোঝাচ্ছি, একটার দিক আর একটার বিপরীত দিকে এখানে দেখা যাচ্ছে। এইটাই বলতেছ। আমরা যে ভুলটা করি বা আমি যে ভুলটা করে আসছি ছোটোবেলায়, বা এটা নিয়ে আমার অনেক দিন মাথার মধ্যে কোশ্চেন ছিল, এভাবে চিন্তা করে ফেলতাম যে এই বস্তুটার উপরে F1 বল, এই বস্তুর উপরে আমি এঁকে ফেলতাম এভাবে যে বস্তুটা কি করে, বস্তুকে আমি যদি F1 বলে ধাক্কা দেই, বা এই চিন্তাটা অনেক পোলাপানি করে, বা তোরাও হয়তো এতদিন ছিল, অপোজিটে যে বলটা এরকম F2 এদিকে আঁকতাম, মানে এইভাবে চিন্তা করতাম। তাতে কী কাহিনী হতো, আমি দেখতাম যে একটা বস্তুর উপরে দুইটা বল ক্রিয়া করতেছে পরস্পর বিপরীত দিকে, এটা যদি 5 নিউটন হয়, এটা 5 নিউটন, কাটাকাটি করলে 0, তাইলে তো ওই বস্তুর সামনেই যাওয়ার কথা না, কারণ আমরা যে সাম্য বল অসাম্য বলে যে পড়ে আসছি। সো এইটা নিয়ে সব সময় আমার মাথার মধ্যেই প্যাচটা লেগেই থাকতো। কিন্তু ওখানে স্পষ্ট করে এই ব্যাপারটা উল্লেখ করা ছিল যে এই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া, এটা ওই ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করতেছে, একই বস্তুর উপরে না। আমি ওর উপরে দিচ্ছি, ও আমার উপরে দিচ্ছে, তার মানে একই বস্তুর উপরে অ্যাট এ টাইম দুইটা বল ক্রিয়া করলে তখন শূন্য হওয়ার চান্স থাকে, এখানে শূন্য হওয়ার কোনো চান্স নাই। সো অনেকের এই যে এরকম চিন্তা করে যে যদি সমান বলই দেয়, তাহলে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল, গাড়ি এসে আমাকে F1 বলে ধাক্কা দিলে আমিও তো তাকে F2 বলে ধাক্কা দিছি, তাহলে আমি দূরে ছিটকে গেলাম, গাড়ির কিছু হইল না কেন? ঠিকই আছে, গাড়ি আমাকে F1 বলে ধাক্কা দিছে, আমার ভর কম, আমি ছিটকে গেছি, আমি ওকে ওই একই বলে ধাক্কা দিছি F2, গাড়ির ভর বেশি, গাড়ির কিছুই হয় নাই। ব্যাপারটা এরকম। সো কখন কিছু হবে সেটাও আমরা একটু পরে বুঝবো। তার মানে সব বস্তুর উপরেই, যখনই দুইটা বস্তু, একটা বস্তু আর একটা বস্তুর উপর। ওয়ালাইকুম আসসালাম, তুই কি ঘুরতে আসলি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক। তো এখন কথা হচ্ছে, তাইলে যখনই কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হবে, সে আমাকে অপোজিট, এখানে শুধু একটা বস্তু না, একাধিক বস্তু ক্রিয়া করতে পারে। যা হোক, সবসময় এরকম যে বল, একটাকে যদি ক্রিয়া বলি আর একটাকে প্রতিক্রিয়া বলবো, এরা দুইটা সমান হবে এবং বিপরীত হবে। এই কথাটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বা প্রবলেম আছে কিনা, এইটুকু বুঝতে পারছিস কিনা? এটুকু বুঝছিস? একদিনে কি অনেক বেশি কিছু বলে ফেলতেছি? আচ্ছা, তোরা আবার একটু জয়েন দে, ওকে, তাহলে এই সূত্র থেকে এখন এই সূত্রটা কি কাজে লাগবে আমার? এই সূত্র থেকে আমরা অনেক কিছুর ব্যাখ্যা দিতে পারবো। আসলেই যে প্রতিক্রিয়া এক্সিস্ট করে এগুলারও ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমরা পরে আসতেছি। তো তার আগে এই সূত্র থেকে আমরা দুইটা বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয়, আচ্ছা, আরো একটা ব্যাপার, ক্রিয়া প্রতিক্রিয়া, এই ব্যাপারটা ততক্ষণই কাজ করবে, এই ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা ততক্ষণই কাজ করবে যতক্ষণ তারা টাচে থাকবে, টাচ থেকে সরে গেলেই তাদের উপরে আর ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে না। ওকে, তাইলে আমরা এখন একটা স্পেশালি আমরা একটা সূত্র পড়বো, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এবং এই তৃতীয় সূত্র থেকে, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ওই সূত্রটাকে
প্রতিপাদন বা আনার চেষ্টা করব। আচ্ছা, আগে বলে নেই ব্যাপারটা কি, ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি। সংরক্ষণ দিয়ে বোঝা যাচ্ছে যে ওই জিনিসটা যেমন ছিল ওরকমই থাকবে। ব্যাপারটা কি একটু বলার চেষ্টা করি আগে। ভরবেগ জিনিসটা আইডিয়া আমরা পেয়ে গেছি অলরেডি, যে একটা ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ। তো ধর আমরা এরকম ধরতেছি যে একটা ওই কোন একটা অ্যাক্সিডেন্ট বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সংঘর্ষ, এরকম কিছু একটা চিন্তা করতেছি আমরা, যে এটা একটা বস্তু, এটার ভর হচ্ছে m1, এটা আরেকটা বস্তু, এটার ভর হচ্ছে m2, এই বস্তুটা ইউ, আচ্ছা আমরা এইটাকে m1 ধরি, এটাকে m2 ধরলাম। এই কোনো সমস্যা নেই, একটা ধরলেই হইলো। আচ্ছা, এটা হচ্ছে ইউ1, এটা হচ্ছে ইউ2। ওকে, ওটা ইউ1 বেগে চলতেছে, এটা ইউ2 বেগে চলতেছে। তারা চলার সময় এখন আমি একটা শর্ত ধরে নিলাম, শর্তটা হচ্ছে এই ইউ2 মানে পিছনের বস্তুটার বেগ সামনের বস্তুটার বেগের চেয়ে বেশি। এটা কেন ধরে নিলাম, যাতে এইটা গিয়ে ওটাকে ধাক্কা দেয়। এটা না হলে কিন্তু কখনোই ও ওকে ধাক্কা দিতে পারবে না, এ সব সময় সামনে থাকবে। তো এখন কিছু দূর যাওয়ার পরে যেহেতু ওর পিছনের বেগ বস্তুটার বেগ বেশি, তাইলে এরা দুইটা মিলে একটার সাথে আর একটা ধাক্কা লাগবে। সো ধাক্কা লাগার কাহিনীটা আমি আঁকতেছি, এই আর ওই বস্তু যেটা, এটা m2, সরি এটা m1। আমি কিছু ভুল ভাল লিখে ফেললে বলিস কিন্তু। m2, তো যখন ধাক্কা লাগলো, সংঘর্ষ একটার সাথে আর একটা হইলো, তখন কিন্তু এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা চলে আসবে। এই m2 ওর উপরে বল দিবে, ও ওর উপরে দিবে, ও এর উপরে দিবে, একই বস্তুর উপরে না কিন্তু, দুইটা ডিফারেন্ট। তার মানে m2 ওকে একটা বল দিচ্ছে, ওকে একটা ধাক্কা দিচ্ছে। m2 যে বলে ধাক্কা দিচ্ছে সেটাকে আমি f1 দিয়ে লিখতেছি, কারণ এটা m1 বস্তুর উপরে, হ্যাঁ, এটা কিন্তু ওর উপরে ক্রিয়া করতেছে। তখন এই m1 ও ওকে সেম বলে ধাক্কা দিবে। এইটা হচ্ছে f2, এটা কিন্তু এ ওকে ধাক্কা দিছেই বলে। তো এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। এখন কি অবস্থা হবে, যেহেতু ধাক্কা লাগছে, ওর বেগ ছিল, ও ওইদিকে ধাক্কা খাবে, ওর ভর কম, ওর বেগ আরো বেড়ে যাবে। আর ও ধাক্কা খেয়ে একটু ওর বেগটা কমে যাবে। ওকে, এটাই স্বাভাবিক ব্যাপার। ও একটু ছিটকে পিছিয়ে আসতে পারে, তারপর আবার সামনে যাইতে পারে, অথবা এরকম হইতে পারে ও সামনের, ওর ভরটা কম, ও একটু জাস্ট ইয়া করে একটু থেমে তারপরে আবার সামনে গেল। যেটাই হোক, ওর বেগ কমে যাবে, এটা হচ্ছে কথা। ওর বেগ কমে যাবে, ওর বেগটা বেড়ে যাবে, তাহলে নতুন বেগ হয়ে যাবে আর কি। সো আমি ওটা এইখানে আঁকতেছি। এটা হচ্ছে থার্ড, যে সংঘর্ষের পরে কি অবস্থা। কেউ কিছু না বুঝলে বলিস। সংঘর্ষের পরে ও সামনের দিকে চলে যাবে, এই এরকম v1, এরকম v2, দুইজনের নতুন বেগ হয়ে গেছে, আর আগের মতো বেগ নাই। তার মানে বেগের পরিবর্তন হয়েছে, এখানে বেগের পরিবর্তন হয়েছে। আর বেগের পরিবর্তন হইলেই আমরা বুঝি বুঝি যে এখানে একটা ত্বরণ ঘটছে। সো ওর একটা ত্বরণ হয়েছে, ওর একটা ত্বরণ হয়েছে, বেগের পরিবর্তন হইলেই ত্বরণ হয়। আর এই যে এখানে সংঘর্ষটা হয়েছে, এই সংঘর্ষটা হইতে টি সময় লাগছে। তার মানে এই বস্তু দুইটার উপরে বল কতক্ষণ ধরে ক্রিয়াশীল ছিল, ওই যে বলছি যতক্ষণ টাচে থাকবে ততক্ষণই বল ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া করবে। তার মানে এই টি সময়, ধর 0.1 সেকেন্ডের ধাক্কা লাগছে, ওই সময়টাতেই বলটা ক্রিয়াশীল ছিল। ওকে, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে ওই টি সময় এইটার মধ্যে, তাদের মধ্যে ইয়াটা মানে তাদের মধ্যে আহ, ইয়ে বলটা ক্রিয়াশীল ছিল। আর আরেকটা ব্যাপার, আমি এই যে ধাক্কা খাওয়ার পরে কিন্তু ছিটকে ওইদিকে চলে যেতে পারে। আমি পরের কাহিনী দেখাইছি, ওইটা নতুন বেগ পেয়ে ওইদিকে যাচ্ছে। বেগের ডিরেকশন কোন দিকে হইলে ওগুলো আমরা ম্যাথ করে বুঝে যাব। এখন ধরে নিলাম দুইটার পরিবর্তিত বেগ, দুইটা দুই দিকে যাচ্ছে। এরকমও হইতে পারতো যে এ একে মিলে ছেঁচড়ায় টেনে নিয়ে যাচ্ছে, এরকম ধর আহ বড় ট্রাক এসে থেমে থাকা একটা ছোট গাড়িকে ধাক্কা দিয়ে এরকম হেসড়ে নিয়ে যেতে পারে অনেক দূর, এরকমও হইতে পারতো। ওগুলা
সবকিছুই আমাদের এই এক সূত্রের মধ্যে চলে আসবে আস্তে আস্তে, সেগুলো পরে আসতেছি আমি। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে পুরা কাহিনীটায়? আচ্ছা, যদি কাহিনীতে কোনো কোশ্চেন না থাকে তাইলে আমি মনে হয় একদিন অনেক পড়ায় ফেলতেছি, সরি, এটা দিয়ে শেষ করব। সো এইখানে এই ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা বলতিছে যে ভরবেগ এই সংঘর্ষ হওয়ার আগে তাদের মোট ভরবেগ কত ছিল? ওর ভরবেগ ছিল m1u1, প্রথম বস্তুটার ভরবেগ ছিল, আচ্ছা এইখানে দ্বিতীয় বস্তুটাই লিখলাম আমি, m2u2, আর ওটা হচ্ছে প্রথম বস্তু m1u1। এই দুইটার ভরবেগ, এই যে ওর ভরবেগ ওর ভরবেগ, এটার যোগফল, মানে সংঘর্ষ হওয়ার আগে দুইটা বস্তুর মোট যোগ ভরবেগের যোগফল, সংঘর্ষ হওয়ার পরে তাদের যে নতুন ভরবেগ হয়েছে m2v2 আর m1v1, এই দুইটার যোগফল সমান হবে। এইটাই বলতেছে ভরবেগের সংরক্ষণ সূত্র। যে এখানে তো আমি দুইটা বস্তু দিয়ে দেখাইলাম, দুইটা বস্তু না, এখানে একাধিক বস্তু থাকতে পারে, এবং কথা হচ্ছে টাচে থাকতে হবে। এগুলাকে সিস্টেম বলে। এই যে এই দুইটা বস্তু মিলে যখন এই যে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ কাজ করতেছে, তখন ওই পুরা জিনিসটাকে একটা সিস্টেম বলে। এই পুরা কাহিনীটা একটা সিস্টেম। তার মানে এই সিস্টেমের মধ্যে সিস্টেমের মোট ভরবেগ, আই মিন আগে এবং পরে, মোট ভরবেগ সংঘর্ষের পরে সিস্টেমের আদি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকবে। এইটা আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র বলতেছে। এখন এই কথাটা কি সত্যি কিনা এটা আমরা যাচ করব নিউটনের তৃতীয় সূত্র দিয়ে। সবাই আমার সাথে এইটুক বুঝছিস? আচ্ছা, তাহলে এই তৃতীয় সূত্র থেকে এই সূত্রটা সত্যি কিনা এইটা দেখে শেষ করব। হ্যাঁ, তো আমাদের তৃতীয় সূত্র কি বলতেছিল? আমাদের নিউটনের তৃতীয় সূত্র বলতেছিল যে F1 আর F2 সমান এবং বিপরীত হবে। F1 আর F2 সমান এবং বিপরীত হবে। ওকে, তো তাই যদি হয়, আবার আমরা সূত্র পড়ে আসছি F ইকুয়ালস টু ma, তাই না? তাহলে এই যে বল প্রয়োগ হওয়ার পরে এই যে বস্তুটার যে ত্বরণ হয়েছে, প্রথম বস্তুর ভর ছিল m1, তার ত্বরণ হয়েছে a1, তাইলে অর উপরে বল হচ্ছে m1a1, আর এটা হচ্ছে m2a2। ওকে, দেন আবার আমরা এ সমান সমান জানি ওই যে আদি ভর, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তো শেষ বেগ ওর কত? v1, আর আদি বেগ কত? e1, এবং কত সময় ধরে বলটা প্রয়োগ হয়েছিল? এই যে টি সময় ধরে, ডিভাইডেড বাই টি। এর ক্ষেত্রেও একই অবস্থা, ওর শেষ বেগ v2, আদি বেগ u2, ওর ক্ষেত্রে ওই টি সময় ধরেই, কারণ দুইজনে টাচ করছে যখন সময় একই, টি সময় ধরে দুইজনের উপরে বল প্রয়োগ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, টি টি কাটাকাটি চলে যাচ্ছে, m1 v1 মাইনাস m1 u1, এটা থাকতেছে, ওই সাইডে থাকতেছে m2 v2 মাইনাস, সরি, প্লাস m2 u2, এরকম আসতেছে। ওকে, তাইলে লাস্ট লাইনটা কি আসতেছে? লাস্ট লাইনটা আসতেছে m1 u1, এটাকে আমি ওই পাশে নিয়ে যাই, এটা প্লাস হয়ে যাবে, তার মানে এরকম আসতেছে m1 u1, আর এই যে m2 u2 ওই পাশে ছিল, আর এটাকে এই পাশে আনি, m1 v1 প্লাস m2 v2, মানে এই লাইনটা চলে আসতেছে, আমি আর লিখলাম না, এই লাইনটা চলে আসতেছে। তার মানে এই কথাটা যে সত্য, আমরা এটা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে প্রতিপাদন করতে পারলাম। এই প্রতিপাদনটা পরীক্ষায় আসে প্রায়, হ্যাঁ, যে কিভাবে এটাকে আমরা আনতে পারি। আজকে এই পর্যন্তই রাখবো, আমরা পরের দিন এইটা নিয়ে আরো কাহিনী দেখবো, আর এখানে কি কি কাহিনী হইতে পারে সেগুলো আস্তে আস্তে দেখবো পরের দিন, নেক্সট দিন। আচ্ছা, এখন এই যে ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারিস। আমি যেটা বলতে যাচ্ছিলাম আবার ভুলে গেছি। আচ্ছা, ওকে, এখন এইটাকে, এখানে তো দুইটা বস্তু দিয়ে দেখালাম, দুইটা না একাধিক বস্তু আসতে পারে। আহ একাধিক বস্তু টাচে ছিল, তারপরে তারা একটা আরেকটার উপরে বল প্রয়োগ করছে, এরকম হইলে তো টোটাল সূত্রটাকে আমরা এইভাবে লিখে ফেলতে পারি, যে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে সামেশন সামেশন পি, পি মানে হচ্ছে ভরবেগ, মানে সবগুলার ভরবেগের সামেশন, আই, আই দিয়ে বুঝেছি ইনিশিয়াল, বা আমি 1 দিতে পারি, 1। এটা কিন্তু প্রথম বস্তু বুঝাচ্ছি না, এটাতে বুঝাচ্ছি আগের সবগুলোর ভরবেগ। যদি এটা নিয়ে ঝামেলা হয় তাহলে ওই যে আই দিয়ে দিই, আই দিয়ে ইনিশিয়াল বুঝায়।
মানে সংঘর্ষের আগে সবগুলা বস্তুর মোট ভরবেগ, সংঘর্ষের পরে সবগুলা বস্তুর মোট ভরবেগ সেটা সমষ্টি সবসময় সমান থাকবে, এটাকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র বলতেছি। কথাটা আবার ক্লিয়ার করি যে সংঘর্ষ মানে যে আমরা সবসময় মানে এরকম মুখোমুখি একটার সাথে আরেকটা ধাক্কা লাগে এরকম ব্যাপারটা না হইতে পারে। সোজা কথা, দুইটা বস্তু টাচে থেকে যদি এরকম ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা আসে তখনই এই ব্যাপারটা আসবে। যদি একাধিক, এফ, এফ লিখছি ফাইনাল। ইনিশিয়াল মানে হচ্ছে আদি, এফ মানে হচ্ছে ফাইনাল। আমি চাইলে এটাকে পি অন পি টু দিয়েও দেখাইতে পারতাম, একই কথা, বা বাংলায় লিখে দিতে পারতাম সংঘর্ষের পূর্বে পি, সংঘর্ষের শেষে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের টোটাল কথা। এবং এইসব ক্ষেত্রে ম্যাথ করার সময় সাইন কিভাবে বিবেচনা করব, কি কাহিনী করব, এগুলা নিয়ে আমরা পরের দিন আবার কথা বলবো, ডিটেলস আবার কথা বলবো। এইটুক নিয়ে তোদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। আর নতুন কিছু পড়াবো না এখন আপাতত। আচ্ছা, কোশ্চেন নাই, তাইলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আর তারপরে হচ্ছে তোরা ওই নোটের মধ্যে এগুলা অ্যাড করা হয় নাই, ওকে, আমি শর্ট করে করছিলাম তো। সো তোরা এইখান থেকে তুলতে পারিস ইচ্ছা হইলে, আর নাইলে একটু ওয়েট করা লাগবে। ওই যে আমার ইয়াটা, ওই যে ওদের খাতার ফটোকপি আমি যদি তোদের দিতে পারি, বা এই হামিম, তুই একটু গ্রুপে তোর খাতার এই বলের চ্যাপ্টারের পিকচারটা দিয়ে দিস তো, শুনছিস? ওই দেখ কি অবস্থা, পোলাপানের কি অবস্থা। ওকে, ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো থাকিস সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।